ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী সারফেস ট্রেট অ্যান্ড সোর্স ট্রেট কীভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করুন। ব্যক্তির যে সমস্ত সংলক্ষণ আচরণের মাধ্যমে বাহ্যিকভাবে প্রকাশিত হয়, ক্যাটেল সেই সমস্ত সংলক্ষণকে প্রতীয়মান সংলক্ষণ বা সারফেস ট্রেট বলে অভিহিত করেছেন, এবং ব্যক্তির যে সমস্ত অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি তার বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে তাকে ক্যাটেল উৎস সংলক্ষণ বা সোর্স ট্রেট বলে অভিহিত করেছেন। প্রতীয়মান সংলক্ষণ সাধারণত বাহ্যিকভাবে পরিলক্ষিত হয়ে থাকে, অর্থাৎ বাহ্যিকভাবে এই সংলক্ষণ প্রকাশিত হয়, কিন্তু উৎস সংলক্ষণ সহজে প্রকাশ পায় না বা এই ধরনের সংলক্ষণকে পর্যবেক্ষণ করা যায় না। কিন্তু এই উৎস সংলক্ষণকে বিভিন্ন রাশিবৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রকৃত অর্থে প্রতীয়মান সংলক্ষণ অথবা সারফেস ট্রেট উৎস সংলক্ষণ অথবা সোর্স ট্রেট দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং এ কথা বলা যায় যে সারফেস ট্রেট বা প্রতীয়মান সংলক্ষণ ও সোর্স ট্রেট বা উৎস সংলক্ষণ এর মধ্যে এক গভীর ও আন্তঃসম্পর্ক বর্তমান। সোর্স ট্রেট দ্বারাই ব্যক্তির মধ্যে সারফেস ট্রেট প্রতীয়মান হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ব্যক্তির অন্যতম সংলক্ষণ হল পরার্থপরতা। ক্যাটেলের মতানুযায়ী এই পরার্থপরতা হল ব্যক্তির সারফেস ট্রেট, কিন্তু এই সারফেস ট্রেট কতকগুলি সোর্স ট্রেট দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন উক্ত ব্যক্তিটির মধ্যে নিঃস্বার্থ মনোভাব, নির্লোভ মানসিকতা ও সহযোগিতাপূর্ণ মানসিকতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলি বর্তমান থাকতে হবে, যেগুলিকে ক্যাটেলের ভাষায় আমরা বলতে পারি সোর্স ট্রেট। অর্থাৎ সোর্স ট্রেটগুলি বাহ্যিকভাবে প্রকাশ না পেলেও কতকগুলি সোর্স ট্রেটের সাহায্যে সারফেস ট্রেট প্রকাশিত হয়। তাই নিঃস্বার্থ পরায়ণতা ও নির্লোভ মানসিকতা ইত্যাদি সোর্স ট্রেটগুলি না থাকলে ব্যক্তিটি কখনোই পরায়ণ হবে না। পরিশেষে আমরা বলতে পারি যে সোর্স ট্রেটগুলি ব্যতীত সারফেস ট্রেট প্রকাশিত হতে পারে না। সারফেস ট্রেটগুলিকে প্রকাশিত করতে সোর্স ট্রেট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক করে থাকে। অর্থাৎ কতকগুলি সোর্স ট্রেট এর বাহ্যিক রূপ হলো সারফেস ট্রেট। তাই কথা বলাই যায় সারফেস ট্রেট ও সোর্স ট্রেট একে অপরের পরিপূরক। বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। আমাদের পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং এই পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধান একান্তভাবে কাম্য। আর এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধান করতে যে উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম দুটি উপাদান হলো বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি বলতে জীবদেহের আকার, আয়তন, ওজন, উচ্চতা ইত্যাদির স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকে বোঝানো হয়, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। এক কথায় বলা যায় বৃদ্ধি হলো শিশুর পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া এবং যা খুব সহজেই পরিমাপযোগ্য। এই প্রসঙ্গে আর্নেস্ট জোন্স বলেছেন দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আবার ক্রো বৃদ্ধির সংজ্ঞায় বলেছেন বৃদ্ধি সাধারণত কাঠামোগত এবং দেহগত পরিবর্তনগুলির ওপরই গুরুত্ব দেয়। বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধির সংজ্ঞা বিশ্লেষণ করলে এর কতকগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলি হলো সর্বজনীন প্রক্রিয়া। বৃদ্ধি হলো একটি সর্বজনীন প্রক্রিয়া, অর্থাৎ জাতি, বর্ণ, ধর্ম, নারী, পুরুষ নির্বিশেষে সকলের জীবনেই বৃদ্ধি হয়ে থাকে। তবে সকলের জীবনে বৃদ্ধি হলেও বৃদ্ধির পরিমাণের মধ্যে তারতম্য লক্ষ্য করা যায়। নির্দিষ্ট সময়ে পরিসমাপ্তি। প্রতিটি মানুষের জীবনে বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর শিশুর বৃদ্ধির পরিসমাপ্তি ঘটে। তবে বিকাশ সমগ্র জীবন জুড়ে চলতে থাকে। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বৃদ্ধি হলো বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, অর্থাৎ বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে থাকে। এক কথায় বলা যায় বংশধারা ও পরিবেশ বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করুন। নৈতিক বিকাশ হলো এই নৈতিকতার পরিবর্তন বা ব্যক্তির বিচারকরণের ক্ষমতার বিকাস। পিয়াজে নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের কথা বলেন।
পরবর্তীতে তার শিষ্য কোহলবার্গ সেই তত্ত্বকে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা দেন, যা কোহলবার্গের তত্ত্ব হিসেবে পরিচিত। তার মতে নৈতিক বিকাশের 3টি পর্যায় রয়েছে এবং প্রতিটি পর্যায়ের 2টি করে স্তর রয়েছে। একটি চিত্রের মাধ্যমে পর্যায়গুলি দেখানো হলো। নৈতিক বিকাশের পর্যায় ও স্তর: প্রাক সংস্কারমূলক পর্যায়, যেখানে শাস্তি বাধ্য নীতিবোধের স্তর, আর দ্বিতীয় ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর। সংস্কার প্রভাবিত পর্যায়: 1 প্রত্যাশামূলক নীতিবোধের স্তর, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর। সংস্কার মুক্ত পর্যায়: সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর, সর্বজনীন নীতিবোধের স্তর। উপযুক্ত পর্যায়গুলি সম্পর্কে বর্ণনা করা হলো। প্রথম পর্যায় প্রাক সংস্কারমূলক পর্যায়। এই পর্যায়ে মানুষ ভালো মন্দ বিচার করে তার নিজের চাহিদা ও প্রত্যক্ষণের উপর নির্ভর করে। এই সময়ে সমাজ স্বীকৃত নিয়মনীতি সে বোঝে না। এই পর্যায়ের 2টি স্তর: প্রথম স্তর শান্তিযোগ্য নীতিবোধ, শাস্তিযোগ্য নীতিবোধ। এই স্তরে মানুষের প্রকৃত নৈতিকতা সৃষ্টি হয় না। যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এটাই তার নীতিবোধ। দ্বিতীয় স্তর ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। নিজের স্বার্থের ভিত্তিতেই সে কোনো কাজকে ঠিক ভুল বিচার করে। যে কাজ করলে তার নিজের স্বার্থ বা চাহিদার পরিতৃপ্তি হয় সেই কাজকেই সে ঠিক বলে ধরে নেয়। দ্বিতীয় পর্যায় সংস্কার প্রভাবিত পর্যায়। পরিবারের সদস্য, সমাজের মানুষ, ঐতিহ্য, সামাজিক নিয়মনীতি, রাষ্ট্রের আনুগত্য প্রভৃতির ভিত্তিতে মানুষ এই পর্যায়ে ঠিক ভুল বিচার করে। এই পর্যায়ের প্রথমে সে ছোট দলের মতামতকে গুরুত্ব দেয় ও ধীরে ধীরে তার ভাবনার পরিধি বিস্তৃত হয়। এই পর্যায়ের 2টি স্তর হলো: তৃতীয় স্তর প্রত্যাশামূলক নীতিবোধ। এখানে কোনো কাজ ঠিক না ভুল সেটা ঠিক হয় অন্যরা সেই কাজকে ঠিক না ভুল বলছে তার উপর। যে কাজ করলে অন্যের প্রশংসা পাওয়া যায় সেই কাজকেই সে ঠিক বলে মনে করে। চতুর্থ স্তর সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। সমাজের বা রাষ্ট্রের নিয়মনীতি মেনে যে কাজ করা হয় সেই কাজকেই সে ঠিক বলে মনে করে। সে সামাজিক নিয়মনীতিকে মান্য করে এবং সেগুলিকে মেনেই কাজ করতে চায়। তৃতীয় পর্যায় সংস্কার মুক্ত পর্যায়। এই পর্যায়ে মানুষ নিজের ব্যক্তিগত নীতি দ্বারা ভালো মন্দ বিচার করে। সেই বিচার সবসময় সমাজকৃত নাও হতে পারে এবং তা জেনেও সে কোনো কাজকে ভালো বলতেও পারে। এখানে 2টি পর্যায় রয়েছে। পঞ্চম স্তর সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ। সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে এই স্তরে ভালো মন্দ বিচার করা হয় এবং সে মনে করে সমাজের ভালোর জন্য আইনও পাল্টানো যেতে পারে। ষষ্ঠ স্তর সর্বজনীন নীতিবোধ। এখানে ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেকবোধের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণ ক্ষমতা রয়েছে, তার উপর নির্ভর করে সেই বিচার করে। এখানে সমাজ স্বীকৃত বা রাষ্ট্র স্বীকৃত নীতিসমূহ সে জানলেও তার ঊর্ধ্বে গিয়ে সে বিচার করে। ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা আলোচনা করুন। ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা অন্যতম। সমাজ কৃষ্টিমূলক পরিবেশ বলতে বোঝায় পরিবার, গৃহ, গ্রাম, শহর, রীতিনীতি, মনোভাব, ঐতিহ্য, ধর্ম ইত্যাদি উপাদানগুলি যা ব্যক্তির ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সামাজিক পরিবেশের ভূমিকা হলো সামাজিক সম্পর্ক। বিভিন্ন সমাজে বিভিন্ন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্নতার কারণে ব্যক্তি বৈষম্য পরিলক্ষিত হয়। সামাজিক শৃঙ্খলা। সামাজিক বিভিন্ন শৃঙ্খলা ব্যক্তিতে বৈষম্য সৃষ্টি করে থাকে। যেমন খুব কঠোর শৃঙ্খলাপূর্ণ সমাজ ও নমনীয় শৃঙ্খলাপূর্ণ সমাজে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে বৈষম্য দেখা যায়। সামাজিক মূল্যবোধ। বিভিন্ন সমাজের বিভিন্ন রকম মূল্যবোধ ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা হলো প্রথা। সংস্কৃতির অন্যতম উপাদান হলো প্রথা, আর এই প্রথা বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন, যা ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে যথেষ্ট দায়ী। রীতিনীতি, বিভিন্ন সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিরা বিভিন্ন রীতিনীতি পালন করে থাকে, যার কারণে ব্যক্তিত্বে বৈষম্য সৃষ্টি হয়। পোশাক, সংস্কৃতির এক বস্তুগত উপাদান হলো পোশাক, আর বিভিন্ন সংস্কৃতির মানুষগণ বিভিন্ন ধরনের পোশাক পরিহিত করে যা ব্যক্তি বৈষম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করুন। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকাগুলি নিম্নরূপ। যত্নশীল মনোভাব, শিশুর প্রতি অভিভাবকদের যত্নশীল মনোভাব শিশুর বৃদ্ধি ও বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। সুঅভ্যাস গঠন, শিশুর কুঅভ্যাসগুলি দূর করতে সুঅভ্যাস গঠনে পরিবারের ভূমিকা যথেষ্ট। নিরাপত্তা দান, শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, কারণ নিরাপত্তার অভাবে শিশুর বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। পরিবারই শিশুকে সঠিক নিরাপত্তা দানের মাধ্যমে বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে থাকে। 4. ভাষার বিকাশ, পরিবারের সকলের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর ভাষার বিকাশ ঘটে। সুতরাং পরিবার শিশুর ভাষার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাহিদা পূরণ, শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে সকল চাহিদাগুলি পূরণ করে থাকে পরিবার, আর এই চাহিদা পূরণের পরিবার অসমর্থ হলে শিশুর বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। তাই শিশুর চাহিদা পূরণে পরিবারের গুরুত্ব অপরিসীম। কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। কৈশোরকালীন সমস্যা সমাধানে এবং এক্ষেত্রে উপযুক্ত নির্দেশনা ও পরামর্শদান সরবরাহে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা অপরিহার্য। এ সময় তাদের যে ভূমিকাগুলি পালন করা দরকার সেগুলি হলো সক্রিয়তার সঞ্চালন। বিদ্যালয়ে সক্রিয় কার্যাবলীর সঞ্চালন ঘটলে তার দরুন শিক্ষার্থীদের নানা চাহিদার ফলে সৃষ্ট সমস্যার সমাধান হবে। বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী বা প্রতিযোগিতার আয়োজন দ্বারা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সহজসাধ্য হবে। জীবন ধারণের প্রশিক্ষণ, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের তৈরি বিভিন্ন কার্যাবলী ও জ্ঞানের প্রসার দ্বারা শিক্ষার্থীদের জীবন ধারণের প্রশিক্ষণ দান করা যায়। শিক্ষার্থীর সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ, বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন কার্যাবলীর দ্বারা শিক্ষকের সঙ্গে সহপাঠীদের নানা কাজে অংশগ্রহণ দ্বারা শিক্ষার্থীর সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ সম্ভবপর হবে। উপযুক্ত পরিবেশের সৃষ্টি, বিদ্যালয়ে সেখানকার শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক কাজ হলো উপযুক্ত অর্থাৎ উৎকর্ষ, শান্ত ও উন্নত পরিবেশ প্রদান করা, যাতে শিক্ষার্থীরা তাদের আগ্রহ প্রকাশ করতে পারে ও জীবনকে আনন্দপূর্ণ করে তুলতে পারে। কিশোরদের সম্পূর্ণ বিকাশের সুযোগ দান, বর্তমানে বিদ্যালয়কে শিশু ও শিক্ষার্থী কেন্দ্রিক করা হয়েছে। বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক এবং আত্মিক উন্নতি। সেই জন্য একটি উন্নত বিদ্যালয়ে অবশ্যই শিক্ষার্থীদের এই তিনটি দিকের উন্নতির ঘটিয়ে তাদের সম্পূর্ণ বিকাশের সুযোগ দেবে। ব্যক্তি বৈষম্যের চিহ্নিতকরণ, প্রত্যেকটি শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর থেকে আলাদা। এই বিষয়টি শিক্ষক শিক্ষিকাদের বুঝতে হবে। তাদের পৃথক আগ্রহ, চাহিদা বা সামর্থ্যকে চিহ্নিত করে তাদের বিকাশে সাহায্য করতে হবে। নৈতিক শিক্ষার দায়িত্ব, শিক্ষার্থীদের নানান নীতিকথামূলক গল্প বলে নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষকদের। এই নৈতিক শিক্ষার দরুন শিক্ষার্থীরা আচরণ গঠনের শিক্ষালাভ করবে। এতক্ষণ 5 মার্কসের কোয়েশ্চেন আনসার পড়ছিলাম, এখন 10 মার্কসের দুটো পড়ে আবার 5 মার্কসের কোয়েশ্চেন আনসার পড়ব। শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। সংজ্ঞাসহ শিশু লালন অনুশীলনের বৈশিষ্ট্যগুলি লিখুন, অথবা শিশু লালন অনুশীলন কি, বিভিন্ন ধরনের শিশু লালন
অনুশীলনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। সাধারণত প্যারেন্টিং বা চাইল্ড রিয়ারিং বা অভিভাবকত্ব বলতে বোঝায় শৈশব থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত শিশুর বিকাশের দৈহিক, প্রাক্ষবিক, সামাজিক, বৌদ্ধিক এই বিকাশের জন্য উন্নয়নমূলক প্রক্রিয়া বিশেষ। শিশুর সঠিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকত্ব বিশেষ প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে কাজ করে। সুঅভিভাবকত্ব এর মাধ্যমে শিশুর বৃদ্ধি সঠিক বা সুষম হতে পারে। এই অভিভাবকত্বকে অন্যভাবে বলা যায় শিশুর লালন অনুশীলন। বিভিন্ন ধরনের শিশু লালন অনুশীলন। টাইপস অফ স্টাইলস অফ চাইল্ড রিয়ারিং প্র্যাকটিস। অভিভাবকত্বের ধরন হলো কোনো পরিবারের সামগ্রিক প্রাক্ষবিক পরিবেশগত অবস্থা। মনোবিদ ডায়না বাউমব্রিন্ড 4 ধরনের অভিভাবকত্বের কথা উল্লেখ করেছেন। এই অভিভাবকত্বগুলিকে তার নীতি বা বৈশিষ্ট্য সহ আলোচনা করা হলো। স্বেচ্ছাচারী। এই ধরনের অভিভাবকত্বের বা শিশু লালন পালনের নীতি হলো স্বেচ্ছাচারী পিতামাতা প্রকৃতিকে প্রচণ্ড কঠোর ও অনমনীয় মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। তারা শিশুদের কাছে অনেক বেশি আশা বা চাহিদা রাখে, কিন্তু শিশুদের প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করে না। স্বেচ্ছাচারী নীতিসম্পন্ন পিতামাতার কিছু কঠোর নিয়মের অনুশাসন পালন করতে শিশুদেরকে বাধ্য করে এবং শিশুদের নিকট থেকে উচ্চ পর্যায়ের আনুগত্যতা আশা করে। স্বেচ্ছাচারী অভিভাবকত্বের অনুশাসনে পালিত শিশু কাজে নিরুৎসাহী, অধিক মেজাজি ও হতাশাব্যঞ্জক মনোভাবাপন্ন হয়। কর্তৃত্বপ্রিয়। এই ধরনের অভিভাবকত্বের নীতিসমূহ হলো এই ধরনের পিতামাতাগণের শিশুদের প্রতি আশা বা চাহিদা এবং তাদের প্রতি দায়িত্ব পালনের প্রবণতার মাধ্যমে প্রবণতা মধ্যম স্তরের হয়। এই ধরনের অভিভাবকগণ শিশুর লালন পালনে ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক ব্যবহার করেন এবং কদাচিৎ শাস্তির ব্যবস্থা করেন। এখানে পিতামাতাগণ শিশুদের অনুভূতি এবং সক্ষমতার ওপর অধিক সচেতন থাকেন এবং যৌক্তিক পর্যায় পর্যন্ত বা সীমা পর্যন্ত শিশুর স্বাধীনতা দানকে সমর্থন করেন। এজন্য গবেষকগণ এই ধরনের অভিভাবকত্বের ধরনে অধিক কার্যকরী হিসেবে বিবেচনা করে থাকেন। সম্মতিপ্রবণ। এই ধরনের অভিভাবকত্বের নীতিসমূহ হল সম্মতিপ্রবণ অভিভাবকত্বে পিতামাতাগণ শিশুদের প্রতিটি আচরণে উষ্ণ বা উদার ও গ্রহণযোগ্য মনোভাব সম্পন্ন হন। এটি মধ্যবিত্ত পরিবারের অধিক পরিলক্ষিত হয়। এখানে পিতামাতাগণ শিশুদের প্রতি কোনো আশা বা চাহিদা রাখে না এবং তাদের আচরণে কখনো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে না। পিতামাতাগণ প্রয়োজনাতিরিক্ত সীমায় শিশুদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়ে থাকে। সম্মতিপ্রবণ অভিভাবকত্বের শিশু সাধারণত খুশি থাকে, কিন্তু কখনো কখনো নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতাকে হারিয়ে ফেলে। উদাসীন প্রকৃতির অভিভাবকত্বের নীতিসমূহ হলো এই ধরনের অভিভাবকত্ব পিতামাতাগণ শিশুদের কাছে প্রায়শই প্রাক্ষবিক এবং শারীরিক অনুপস্থিতি থাকেন। পিতামাতাগণ শিশুদের প্রতি খুব সামান্য এবং একেবারেই কোনো আশা বা চাহিদা রাখে না এবং শিশুদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখে না। এখানে পিতামাতাগণ শিশুদের চাহিদার প্রতি অসচেতন হন এবং কোনো দায়িত্ব পালন করেন না। উদাসীন প্রকৃতির অভিভাবকত্বে পালিত শিশুদের সামাজিক দায়বদ্ধতা কম হয় এবং কোনো ক্ষেত্রে শিশুদের পারদর্শিকতার বিকাশ যেমন হয় না, তেমনি মানসিক বিকাশও যথাযথ ঘটে না এবং তাদের আচরণও ত্রুটিযুক্ত হয়ে থাকে। ফলে সেই সব শিশুরা নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। এরিকসন বর্ণিত ব্যক্তির সামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। প্রতিটি স্তরের শিক্ষাগত তাৎপর্য লিখুন। এরিকসন ছিলেন ফ্রয়েডের ছাত্র এবং এরিকসনের এই মনোসামাজিক বিকাশ তত্ত্বের ভিত্তিও ছিল ফ্রয়েডের তত্ত্ব। যদিও বিভিন্ন ক্ষেত্রে তিনি ফ্রয়েডের সমস্ত সিদ্ধান্তকে গ্রহণ করেননি, এরিকসন এই তত্ত্বে 8টি স্তরের কথা উল্লেখ করেন। এই 8টি স্তর নিচে বর্ণিত হলো। প্রথম স্তর, বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব। 0 থেকে 1 বছর। শিশুকে যদি উপযুক্ত পরিচর্যা বা দেখাশোনা ও ভালোবাসা দেওয়া হয় তবে তার মধ্যে বিশ্বাস, নিরাপত্তাবোধ তৈরি হয়।
নতুবা তার মধ্যে নিরাপত্তাহীনতা ও অবিশ্বাসের জন্ম নেয়। দ্বিতীয় স্তর স্বাধীনতা ও লজ্জার দ্বন্দ্ব, 1 থেকে 2 বছর। এই স্তরে শিশু যদি তার নিজের মতো করে পরিবেশ পরিস্থিতি তৈরি করে ও সেই পরিস্থিতিতে কাজের স্বাধীনতা পায়, তবে তার মধ্যে স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার বৈশিষ্ট্য দেখা যায়। অন্যথায় তার মধ্যে সন্দেহ বা লজ্জার অনুভূতি তৈরি হয়, যার ফলে স্বাধীনভাবে কাজ করতে ভয় পায়। তৃতীয় স্তর উৎসাহ ও অপরাধবোধের দ্বন্দ্ব, 3 থেকে 5 অথবা 6 বছর। এই স্তরে শিশুরা নিজে নিজে কাজ শুরু করতে শেখে। কাজ শেষ করতে পারলে তারা গর্বিত হয়, কিন্তু অনেক সময় যখন তারা ঠিকঠাক কাজ শুরু বা শেষ করতে পারে না, তখন তাদের মধ্যে অপরাধবোধ দেখা যায়। এই স্তরটিকে ঠিকভাবে অতিক্রম করতে পারলে শিশুদের মধ্যে ইচ্ছাশক্তি ও দৃঢ়তা দেখা যায়। ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করুন। এটি 5 মার্কসের 5 মার্কসের কোয়েশ্চেন আনসার এখন শুরু হচ্ছে। ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করুন অথবা ভাষার উপাদানসমূহ উল্লেখ করুন। যে কোনো ভাষার 4টি উপাদান থাকে, সেগুলি হলো ধ্বনি, যে সমস্ত প্রতীক বা চিহ্ন নিয়ে ভাষা তৈরি হয় সেটি হলো ধ্বনি। ধ্বনি হলো ভাষার প্রাথমিক উপাদান। শব্দার্থ, এর অর্থ হলো শব্দ বা বাক্যের অর্থ উপলব্ধি। যেমন শিশু ও কিশোর শব্দ দুটির অর্থ ভিন্ন এবং বয়সভেদে এই শব্দ দুটির পার্থক্য করা হয়। বাক্য গঠন বা বাক্যবিন্যাস, ভাষার প্রকারভেদ রয়েছে এবং প্রতি ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরির নিয়মও পৃথক। শব্দকে নির্দিষ্ট নিয়মে বাক্য তৈরির নীতিকে ব্যাকরণ বা বাক্যবিন্যাস বলে। প্রায়োগিক দিক, বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন সময়ে শব্দের বা বাক্যের ব্যবহারের উপলব্ধিকে ভাষার প্রায়োগিক দিক বা প্র্যাগমেটিক্স বলে। যেমন কোনো শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে থাকে, আবার যখন ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে থাকে, তখন নিশ্চয়ই শব্দ বা বাক্যের প্রয়োগ একরকম হয় না। এটিই ভাষার প্রায়োগিক দিক। কৈশোরের সমস্যা সমাধানের বিদ্যালয়ের ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। কৈশোরকালীন সমস্যা সমাধানে এবং এক্ষেত্রে উপযুক্ত নির্দেশনা এবং পরামর্শদান সরবরাহে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা অপরিহার্য। এ সময় তাদের যে ভূমিকাগুলি পালন করা দরকার সেগুলি হলো সক্রিয়তার সঞ্চালন। বিদ্যালয়ে সক্রিয় কার্যাবলী সঞ্চালন ঘটলে তার দরুন শিক্ষার্থীদের নানা চাহিদার ফলে সৃষ্ট সমস্যার সমাধান হবে। বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বা প্রতিযোগিতার আয়োজন দ্বারা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সহজসাধ্য হবে। জীবন ধারণের প্রশিক্ষণ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তৈরি বিভিন্ন কার্যাবলী ও জ্ঞানের প্রসার দ্বারা শিক্ষার্থীদের জীবন ধারণের প্রশিক্ষণ দান করা যায়। শিক্ষার্থীর সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ, বিদ্যালয়ের অনুষ্ঠিত বিভিন্ন কার্যাবলীর দ্বারা শিক্ষকের সঙ্গে সহপাঠীদের নানা কাজে অংশগ্রহণ দ্বারা শিক্ষার্থীর সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ সম্ভবপর হবে। উপযুক্ত পরিবেশের সৃষ্টি, বিদ্যালয়ের ও সেখানকার শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক কাজ হলো উপযুক্ত অর্থাৎ উৎকর্ষ, শান্ত ও উন্নত পরিবেশ প্রদান করা, যাতে শিক্ষার্থীরা তাদের আগ্রহ প্রকাশ করতে পারে এবং জীবনকে আনন্দপূর্ণ করে তুলতে পারে। কিশোরদের সম্পূর্ণ বিকাশের সুযোগ দান, বর্তমানে বিদ্যালয়কে শিশু বা শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলা হয়েছে। বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক এবং আত্মিক উন্নতি। সেই জন্য একটি উন্নত বিদ্যালয়ে অবশ্যই শিক্ষার্থীদের এই 3টি দিকের উন্নতি ঘটিয়ে তাদের সম্পূর্ণ বিকাশের সুযোগ দেবে। ব্যক্তি বৈষম্যের চিহ্নিতকরণ, প্রত্যেকটি শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা। এই বিষয়টি শিক্ষক শিক্ষিকাদের বুঝতে হবে। তাদের পৃথক পৃথক আগ্রহ, চাহিদা বা সামর্থ্যকে চিহ্নিত করে তাদের বিকাশে সাহায্য করতে হবে। নৈতিক শিক্ষার দায়িত্ব, শিক্ষার্থীদের নানান নীতিকথামূলক গল্প বলে নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্বও বিদ্যালয়ের শিক্ষকদের। এই নৈতিক শিক্ষার দরুন শিক্ষার্থীরা আচরণ গঠনের শিক্ষালাভ করবে। প্রজেক্টিভ কৌশল কি অথবা প্রক্ষেপণ কি? সাধারণত প্রক্ষেপণ বলতে কোনো বিষয়ের উপস্থাপনাকে বোঝায়। ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যক্তির অবচেতন মনের প্রক্ষোভ, জটিলতা, সমস্যা, চাহিদা ইত্যাদি অন্যান্যদের সামনে উপস্থাপনকেই প্রক্ষেপণ বলা হয়। ব্যক্তির অবচেতন মনে বিভিন্ন ক্ষেত্র, যেমন ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ভয়, সন্দেহ, মনোভাব, যোগ্যতা ইত্যাদির পরিমাপক হিসেবে প্রক্ষেপণ অভিক্ষা ব্যবহার করা হয়। এই ধরনের অভিক্ষার মাধ্যমে ব্যক্তির নিকট থেকে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তার প্রতিক্রিয়া নিরূপণ করা হয়। সংক্ষেপে ররসাকের ইঙ্ক ব্লট অভিক্ষা বা ব্লট টেস্ট নিয়ে আলোচনা করুন।
ব্যক্তির মানসিক বিশৃঙ্খলা নির্ণয়ের উদ্দেশ্যে সুইস মনোবিজ্ঞানী হারম্যান রর্সাক এই অভিজ্ঞাটি তৈরি করেন। এই অভিজ্ঞায় রর্সাক অর্থবিহীন কালির ছাপ সম্বলিত 10টি কার্ডের ব্যবহারের মাধ্যমে ব্যক্তির প্রতিক্রিয়া সংগ্রহ ও বিশ্লেষণ করেন। অভিজ্ঞার প্রয়োগ পদ্ধতি: অভিজ্ঞায় 10টি কালির ছাপ সম্বলিত কার্ড রয়েছে। এর মধ্যে 5টি কালো ও ধূসর বর্ণের, 2টি কালো ও লাল বর্ণের এবং বাকি 3টি অন্যান্য বর্ণের। অভিজ্ঞাটিকে পর্যায় অনুসারে প্রয়োগ করা হয়। কার্ডের ছবিগুলিতে ব্যক্তির নিকট এবং একটি নির্দিষ্ট ক্রমে এবং একক সময়ে একটিই উপস্থাপন করা হয়। পরীক্ষণীয় ব্যক্তিকে বসিয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী একটি কার্ড দেওয়া হয় এবং তাকে বলতে বলা হয় সে কি দেখল। প্রতিক্রিয়া করার জন্য ব্যক্তিকে সময় দেওয়া হয় এবং একই বিষয়ের উপর তার ইচ্ছানুযায়ী একাধিক প্রতিক্রিয়াকে গ্রহণ করা হয়। তাকে কার্ডটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য উৎসাহিত করা হয়। পরীক্ষক প্রতিটি প্রতিক্রিয়ার জন্য গৃহীত সময়সীমার রেকর্ড বা নথিভুক্তকরণ করে রাখেন। প্রতিটি কার্ড প্রদর্শনের পর বিষয়বস্তুর বা প্রাপ্ত প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা হয়। স্কোরিং, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ: এই অভিজ্ঞার স্কোর তৈরির জন্য প্রতিক্রিয়াগুলিকে সংকেতযুক্ত করা হয় এবং 4টি ভাগে ভাগ করে স্কোরিং করা হয়। স্থান, বিষয়, মৌলিকত্ব নির্ধারক, যেমন স্থান বা লোকেশন বলতে বোঝায়। ডাব্লু কার্ডের সামগ্রিক দর্শনকে বোঝায়। ডাব্লু কার্ডের না দেখা বিষয়কে নির্দেশ করে। ডি সামগ্রিক বর্ণনাকে নির্দেশ করে, ইত্যাদি। বিষয় বা কন্টেন্ট বলতে প্রতিক্রিয়ার বিষয়বস্তুকে বোঝানো হয়। যেমন স্কোরিং চিহ্ন এইচ মানুষের রূপ, হিউম্যান ফর্ম। স্কোরিং চিহ্ন এ জীবজন্তুর রূপ, অ্যানিমাল ফর্ম। এইচডি মানুষের বিবরণ, হিউম্যান ডিটেইল। মৌলিকত্ব হলো প্রতিক্রিয়ার অভিনবত্ব, অর্থাৎ একই কার্ড দেখে বিভিন্ন ব্যক্তির প্রতিক্রিয়া যখন প্রত্যেকের থেকে পৃথক বা অভিনব হয় তখন 0 চিহ্ন দ্বারা প্রতিক্রিয়াগুলিকে ব্যাখ্যা করা হয়। নির্ধারক বা ডেটারমিনেট বলতে কালির ছাপের রূপ, রং, গতি, ছায়াকে বোঝানো হয়, যার ভিত্তিতে স্কোরিংয়ের জন্য প্রতিক্রিয়াকে চিহ্নযুক্ত করা হয়। পিয়াজের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করুন। পিয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করুন। তৃতীয় পিয়াজের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি একবার বলা হয়েছে। পিয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনাটা পড়ছি। পিয়াজে বয়সের উপর ভিত্তি করে শিশুর যে সকল বৌদ্ধিক কার্যাবলী উল্লেখ করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ওই নির্দিষ্ট স্তরে শিশু এমন অনেক ক্রিয়াকর্মই করে যা তার তত্ত্বে সামঞ্জস্যপূর্ণ নয়। পিয়াজে জ্ঞানমূলক সংগঠনের গুণগত দিককে প্রাধান্য দিলেও পরিমাণগত দিকের কথা কিছুই তেমন স্পষ্টভাবে বলেননি। পরবর্তীকালে বিভিন্ন গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে জ্ঞানমূলক বিকাশ সর্বদা সকল ক্ষেত্রে একই ক্রমানুসারে সংগঠিত হয় না। কিছু কিছু ক্ষেত্রে এর পরিবর্তন পরিলক্ষিত হয়। পিয়াজের মতে বাস্তব সক্রিয়তার স্তরের পূর্বে শিশু যুক্তিমূলক চিন্তাভাবনা করতে অক্ষম এবং এই স্তরে শিশুরা সাধারণত ইগোসেন্ট্রিক হয়, কিন্তু পরবর্তীকালে একাধিক গবেষণায় তা ভুল প্রমাণিত হয়েছে। দেখা গেছে এই স্তরে শিশুরা যুক্তি দিয়ে চিন্তা করতে ও অপরের চিন্তাকে মর্যাদা দিতে পারে। কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি শিক্ষামূলক তাৎপর্য সহ আলোচনা করো।
নৈতিক বিকাশ হলো এক নৈতিকতার পরিবর্তন বা ব্যক্তির বিচারকরণের ক্ষমতার বিকাশ। পিয়াজে নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের কথা বলেন। পরবর্তীতে তার শিষ্য কোহেলবার্গ সেই তত্ত্বকে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা দেন, যা কোহেলবার্গের তত্ত্ব হিসেবে পরিচিত। তার মতে নৈতিক বিকাশের 3টি পর্যায় রয়েছে এবং প্রতিটি পর্যায়ের 2টি করে স্তর রয়েছে। একটি চিত্রের মাধ্যমে পর্যায়গুলি এখানে দেখানো হলো। প্রাক সংস্কারমূলক পর্যায়, শাস্তিবাধ্য নীতিবোধের স্তর, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর। সংস্কার প্রভাবিত পর্যায়, প্রত্যাশামূলক নীতিবোধের স্তর, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর। সংস্কারমূলক পর্যায়, সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর, সর্বজনীন নীতিবোধের স্তর। উপযুক্ত পর্যায়গুলি সম্পর্কে বর্ণনা করা হলো। প্রথম পর্যায় প্রাক সংস্কারমূলক পর্যায়। এই পর্যায়ে মানুষ ভালোমন্দ বিচার করে তার নিজের চাহিদা ও প্রত্যক্ষণের উপর নির্ভর করে। এই সময়ে সমাজ স্বীকৃত নিয়মনীতি সে বোঝে না। এই পর্যায়ের 2টি স্তর। প্রথম স্তর শাস্তিযোগ্য নীতিবোধ। এই স্তরে মানুষের প্রকৃত নৈতিকতা সৃষ্টি হয় না। সে কাজ করলে শাস্তি হয়, যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এটি তার নীতিবোধ। দ্বিতীয় স্তর ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। নিজের স্বার্থের ভিত্তিতেই সে কোনো কাজকে ঠিক ভুল বিচার করে। যে কাজ করলে তার নিজের স্বার্থ বা চাহিদার পরিতৃপ্তি হয় সেই কাজকেই সে ঠিক বলে ধরে নেয়। দ্বিতীয় পর্যায়ে, এই প্রশ্নটি আরেকবার পড়েছি, আরেকবার আমি বুঝিয়ে পড়ছি। দ্বিতীয় পর্যায় সংস্কার প্রভাবিত পর্যায়। পরিবারের সদস্য, সমাজের মানুষ, ঐতিহ্য, সামাজিক নিয়মনীতি, রাষ্ট্রের আনুগত্য প্রভৃতির ভিত্তিতে মানুষ এই পর্যায়ে ঠিক ভুল বিচার করে। এই পর্যায়ের প্রথমে সে ছোট দলের মতামতকে গুরুত্ব দেয় ও ধীরে ধীরে তার ভাবনার পরিধি বিস্তৃত হয়। এই পর্যায়ের 2টি স্তর হলো তৃতীয় স্তর প্রত্যাশামূলক নীতিবোধ। এখানে কোনো কাজ ঠিক না ভুল সেটা ঠিক হয় অন্যরা সেই কাজকে ঠিক না ভুল বলছে তার উপর। যে কাজ করলে অন্যের প্রশংসা পাওয়া যায় সেই কাজকেই সে ঠিক বলে মনে করে। চতুর্থ স্তর সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। সমাজের বা রাষ্ট্রের নিয়মনীতি মেনে যে কাজ করা হয় সেই কাজকেই সে ঠিক বলে মনে করে, যে সে সামাজিক নিয়মনীতিকে মান্য করে এবং সেগুলিকে মেনেই কাজ করতে চায়। তৃতীয় পর্যায় সংস্কার মুক্ত পর্যায়। এই পর্যায়ে মানুষ নিজের ব্যক্তিগত নীতি দ্বারা ভালো মন্দ বিচার করে। সেই বিচার সবসময় সমাজ স্বীকৃত নাও হতে পারে এবং তা জেনেও সে কোনো কাজকে ভালো বলতেও পারে। এখানে 2টি পর্যায় রয়েছে। পঞ্চম স্তর সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ। সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে এই স্তরে ভালো মন্দ বিচার করা হয় এবং সে মনে করে সমাজের ভালোর জন্য আইনও পাল্টানো যেতে পারে। ষষ্ঠ স্তর অথবা সর্বজনীন নীতিবোধ। এখানে ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেকবোধের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা রয়েছে, তার উপর নির্ভর করেই সে বিচার করে। এখানে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র স্বীকৃত নীতিসমূহ সে জানলেও তার ঊর্ধ্বে গিয়ে সে বিচার করে। 5 মার্কস। প্রক্ষেপণ অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি বর্ণিত হলো। সুবিধা, সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের সহজ সমস্যাগুলি নির্ণয় করা যায়। প্রক্ষেপণ অভিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। বয়ঃসন্ধির সময় শিক্ষার্থীদের গৃহ পরিবেশ ও বিদ্যালয় পরিবেশে অভিযোজন সংক্রান্ত তথ্য সংগ্রহে ও সুবিধা হয়। নিরক্ষর, প্রতিবন্ধী ও শিশুদের জন্য এই অভিক্ষা বিশেষ কার্যকরী। অসুবিধা, প্রক্ষেপণ অভিক্ষাগুলিতে ব্যক্তিগত প্রভাব লক্ষ্য করা যায়, যার ফলে সঠিক ফলাফল পাওয়া অনেক সময় সম্ভব হয় না। মনোবিদরা প্রক্ষেপণ অভিক্ষার যথার্থতা নিয়ে সন্দেহ পোষণ করে, আর আদর্শায়িত প্রতিফলন অভিক্ষার সংখ্যা কম। এই ধরনের অভিক্ষার পরিচালনা ও মন্তব্যে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন হয়। বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীদের বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত হয়, বা অস্থির পরিবার কিভাবে শিক্ষার্থীদের বিকাশকে প্রভাবিত করে তা আলোচনা করুন, অথবা শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করার ক্ষেত্রে অস্থির পরিবারের ভূমিকা লিখুন। এটি 10 মার্কসের আনসার।
পারিবারিক বিশৃঙ্খলা বা বঞ্চিত ও বিপর্যস্ত বলতে পারিবারিক সুস্থ পরিবেশের অভাবকে বোঝায়। পারিবারিক বিশৃঙ্খলার কারণে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা ব্যাহত হয়। বিশৃঙ্খল বা বঞ্চিত ও বিপর্যস্ত পারিবারিক পরিবেশে শিশুর চাহিদাসমূহ প্রায়শই অপূরণ থাকার কারণে শিশুদের মধ্যে ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং বিকাশের বিভিন্ন দিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম প্রভাব লক্ষ্য করা যায়। শিশুর বিকাশের সব স্তরেই পারিবারিক বিশৃঙ্খলা বা বঞ্চিত ও বিপর্যস্তের কুপ্রভাব লক্ষ্য করা যায়। শিশু বা শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব। শিশু বা বিকাশের সব স্তরেই পারিবারিক বিশৃঙ্খলা বা বঞ্চিত ও বিপর্যস্তের কুপ্রভাব লক্ষ্য করা যায়। এই কুপ্রভাবগুলি হলো দৈহিক বিকাশের ক্ষেত্রে বিশৃঙ্খলাপূর্ণ পারিবারিক পরিবেশে প্রায়শই শিশুর প্রতি অবহেলা বা উদাসীনতা নজরে পড়ে, ফলে শিশু সঠিক যত্নের অভাবে পুষ্টিহীনতায় ভুগতে পারে। অনেক সময় পারিবারিক অশান্তি শিশুর মনের উপর এতটাই তীব্র প্রভাব ফেলে যে তাতে শিশু ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়। মানসিক বিকাশের ক্ষেত্রে বিশৃঙ্খল গৃহ পরিবেশে শিশুর সুস্থ মানসিক বিকাশ হয় না। তাদের মধ্যে মানসিক অস্থিরতা বা বিচলতা, অমনোযোগিতা ইত্যাদি দেখা যায়। অনেক সময় শিশুর মধ্যে হতাশা, উদ্বিগ্নতা, ভয়, নিরাপত্তাহীনতা ইত্যাদির প্রসার ঘটতে দেখা যায়। পারিবারিক বিশৃঙ্খলার কারণে শিশুর ব্যক্তিত্বের বিকাশ সুষ্ঠুভাবে ঘটতে পারে না। অনেক সময় মানসিক বিকারগ্রস্ততা দেখা যায়। প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক অস্থিরতা পরিস্থিতির কারণে শিশুর প্রাক্ষবিক বিকাশ সঠিকভাবে হয় না, ফলে তাদের মধ্যে বিভিন্ন প্রক্ষোভগত অসাম্য দেখা যায়। প্রায়শই শিশুর মধ্যে ঋণাত্মক প্রক্ষোভের বিকাশ ঘটতে দেখা যায়, যেমন অতিরিক্ত রাগ, ক্ষোভ, হিংস্রতা ইত্যাদি। সামাজিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক অস্থিরতার কারণে শিশু তার বাইরের সামাজিক পরিবেশে সঠিকভাবে সামঞ্জস্য বিধান করতে সক্ষম হয় না। অনেক সময় শিশুর মধ্যে সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অনীহা দেখা যায়, ফলে সামাজিক গ্রহণযোগ্যতা কম হয়। উপরোক্ত আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিশৃঙ্খলাপূর্ণ গৃহ পরিবেশ শিশুর শিক্ষার ক্ষেত্রে কুপ্রভাব ফেলে এবং শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ভাষা বিকাশের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকের কর্তব্য লিখুন। ভাষা বিকাশের জন্য শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকদের যে সব কর্তব্য পালন করা উচিত সেগুলি হলো: শিশুরা যখন কুইং এবং ব্যাবলিং করে তখন অভিভাবক সেদিকে মনোযোগ ও সাড়া দেবেন। শিশু যা বলতে পারছে সেই শব্দ বা বাক্যকে আর একটু বড় করে বললে ভাষার বিকাশ ভালো হয়। ছবির বই নিয়ে শিশুদেরকে গল্প শোনালে শব্দার্থ বুঝতে সুবিধে হয়। শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকদের শব্দ উচ্চারণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ শিশুরা তা অনুকরণ করে শেখে। রেডিও ও টিভি দেখলে শব্দভাণ্ডার বৃদ্ধি পায় ও শব্দার্থ বুঝতে সাহায্য করে। সামাজিক মেলামেশা, বিশেষ করে ছোট দলের সঙ্গে মেলামেশা ভাষা বিকাশে খুব সাহায্য করে। শব্দ নিয়ে খেলা, যেমন স্ক্র্যাবল, শব্দছক ইত্যাদি ভাষার বিকাশে সাহায্য করে। ব্যক্তিগত বিকাশের অধ্যয়নে আইসেঙ্ক অথবা আইজ্যাঙ্ক, যেটা নাম বলতে পারো, আইজ্যাঙ্কও বলা যায়, আইসেঙ্কও বলা যায়। আইসেঙ্কের বৈশিষ্ট্য তত্ত্বের শক্তি ও সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করুন। ব্যক্তিত্বের সংলক্ষণ নিয়ে যে সমস্ত মনস্তত্ত্ববিদ গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ মনোবিদ H.J. আইজ্যাঙ্ক। তার মতে সংলক্ষণের দ্বারা ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য জানা সম্ভব। তার এই তত্ত্বে তিনি ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণের সাহায্যে সংলক্ষণের 3টি মাত্রার কথা বলেছেন, যা সাইকোটিসিজম, অন্তর্মুখী বহির্মুখী নয়ন, স্বাভাবিকতা ও মনোবিকার এগুলি। আইজ্যাক তত্ত্বের শক্তিশালী দিকসমূহ: আইজ্যাক বিজ্ঞানসম্মত
পদ্ধতির সাহায্যে ব্যক্তিত্বের টাইপ নির্ধারণ করেছেন, যা আধুনিক মনোবিজ্ঞানীদের দ্বারাও প্রশংসিত হয়েছে। অর্থাৎ আইজ্যাকের এই ত্রিমাত্রিক ব্যক্তিত্বের বিবরণকে আধুনিক বহু মনোবিদগণ বিজ্ঞানসম্মত বলে অভিহিত করেছেন। তিনি তার তত্ত্বে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অন্যতম কারণ হিসেবে জৈবিক কারণকে অধিক গুরুত্বদান করলেও সামাজিক ও মনস্তাত্ত্বিক বিভিন্ন কারণকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এই তত্ত্ব ব্যক্তির মানসিক রোগগুলি নির্ণয়ে ও চিকিৎসার উপায় সম্পর্কে প্রাথমিক ধারণা দান করেন। তার তত্ত্বের মাধ্যমে ব্যক্তিত্বের বিভিন্নতা বা বৈচিত্র্যতা সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব। আইজ্যাক তত্ত্বের সীমাবদ্ধতা। আইজ্যাকের মতে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া হয়, অর্থাৎ তিনি স্থায়ী সংলক্ষণের কথা বলেন, কিন্তু ব্যক্তি প্রতি মুহূর্তে তার আচরণকে বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে পরিবর্তন করে চলে, যা স্থায়ী নয়। তিনি জৈবিক কারণগুলিকে অধিক গুরুত্ব দান করেন, ফলে আধুনিক মনোবিদগণ এই তত্ত্বকে সংকীর্ণতার দোষে দুষ্ট বলে অভিহিত করেন। তিনি ব্যক্তির প্রজ্ঞার অথবা কগনিটিভের গুরুত্বকে তার এই তত্ত্বে তেমন স্বীকার করেননি। বহু মনোবিদ আইজ্যাকের তত্ত্বটিকে অত্যন্ত জটিল বলে মনে করেছেন। আইজ্যাক কেবল উপাদান বিশ্লেষণের সাহায্যে ব্যক্তিত্ব নির্ধারণ করেন, যার সাহায্যে ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভবপর নয় বলে অনেক মনোবিজ্ঞানী মনে করে থাকেন। আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করুন। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন। ব্যক্তিত্বের সংলক্ষণ নিয়ে যে সমস্ত মনস্তত্ত্ববিদ গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ মনোবিদ আইজ্যাক। তার মতে সংলক্ষণ হলো বিস্তৃত আচরণগত উপাদান যা ব্যক্তির প্রকৃতিকে বর্ণনা করে, অর্থাৎ সংলক্ষণের দ্বারা ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য, যেমন ব্যক্তি শান্ত বা সহজেই উত্তেজিত, জানা সম্ভব হয়। তার এই তত্ত্বে তিনি ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণের সাহায্যে সংলক্ষণের তিনটি মাত্রা সাইকোটিসিজম, বহির্মুখী বনাম অন্তর্মুখী এবং স্বাভাবিকতা বনাম মনোবিকার ব্যাখ্যার মাধ্যমে ব্যক্তিত্বকে বর্ণনা করেছেন। তার এই তত্ত্বকে পেন মডেলও বলা হয়। নিচের তিনটি মাত্রা সম্পর্কে আলোচনা করা হলো। সাইকোটিসিজম। আইজ্যাকের মতে এই ধরনের ব্যক্তিরা নিঃসঙ্গ, অসংবেদী, আত্মকেন্দ্রিক, লাজুক, ব্যক্তিসম্পন্ন, আবেগপ্রবণ এবং সামাজিক রীতিনীতি গ্রহণে অনিচ্ছুক এবং দুঃসাহসিক কাজে ভীত হয়ে থাকে। বহির্মুখী বনাম অন্তর্মুখী। বহির্মুখী ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য হলো সামাজিক, বহির্মুখী, সংবেদী, আশাবাদী, প্রফুল্ল ইত্যাদি। অন্যদিকে অন্তর্মুখী ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য হলো শান্ত, চাপা স্বভাবের, চিন্তামূলক, শৃঙ্খলাপরায়ণ, আত্মকেন্দ্রিক ইত্যাদি। স্বাভাবিকতা বনাম মনোবিকার। আইজ্যাকের মতে মানসিক স্থিতিশীল ব্যক্তিত্বের আধিকারিকরা স্বাভাবিক হয়ে থাকে। এরা সাধারণত শান্ত, স্থিতিশীল এবং স্বাবলম্বী হয়ে থাকে। অন্যদিকে মনোবিকারগ্রস্ত ব্যক্তিরা স্বাভাবিকতার বিপরীত হয়ে থাকে। এরা মেজাজি, স্পর্শকাতর, উদ্বিগ্ন স্বভাবের হয়ে থাকে। শিক্ষাগত তাৎপর্য। আইজ্যাকের ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলি হলো: এই তত্ত্বে ব্যক্তিত্বের বিভিন্ন মাত্রাকে জানা সম্ভব হয়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের ধরনগুলি সম্পর্কে অবগত হতে পারলে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের ধরনগত পার্থক্য ও চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে পারবেন। এই তত্ত্বের সাহায্যে ব্যক্তির আচরণ সংগঠনের পর্যায় বা স্তর সম্পর্কে জানা সম্ভব হয়। শিক্ষার্থীর কোনো নতুন আচরণ সংগঠনে এই তত্ত্বকে শিক্ষকগণ কাজে লাগাতে পারেন। ব্যক্তিত্বের বিভিন্ন মাত্রাকে জেনে শিক্ষকগণ শ্রেণীকক্ষের মানসিক অস্থিতিশীল শিক্ষার্থীকে চিহ্নিত করে তার সঠিক নিরাময়ের ব্যবস্থা করতে পারেন।